আশা করব আপনারা সবাই ভালো আছেন। আমার নাম অমিত হাজরা আর আজ আমরা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সম্পর্কে আলোচনা করব। তো এই ভিডিওটি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামের প্রিলি ও মেন, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন আদার্স যে সমস্ত এক্সাম রয়েছে সেগুলি, এসএসসি, রেল এবং ডব্লিউবিপিএসআই ইত্যাদি এক্সামের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে প্রত্যেকটি দেশে একটি করে সেন্ট্রাল ব্যাংক থাকে। সেই সেন্ট্রাল ব্যাংক সেই দেশের মনিটারি পলিসি নির্ধারণ করে থাকে এবং সেই দেশের ব্যাংকিং সিস্টেমকে পুরোপুরি ম্যানেজ করার কাজ করে থাকে। তো ভারতবর্ষের ক্ষেত্রে এই কাজটি করে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার মুম্বাই, মহারাষ্ট্রে অবস্থিত। এটি 1 এপ্রিল 1935-এ এস্টাবলিশড হয়েছিল। এর বর্তমান গভর্নর শক্তিকান্ত দাস। তো দেখো, প্রথমে রিজার্ভ ব্যাংক তৈরির জন্য সুপারিশ করে চেম্বারলেন কমিশন 1913-এ, ঠিক আছে? তো এই সময় এই সুপারিশটাকে এতটাও গুরুত্ব দেওয়া হয়নি। তো সেই সময় সুপারিশটা যেহেতু গুরুত্ব দেওয়া হয়নি, তো সেই সুপারিশের কিন্তু কোনো ইমপ্লিমেন্টেশনও হয়নি। তো জেনারেলি বলতে গেলে 1926 সালে হিল্টন কমিশনের সুপারিশ অনুসারে কিন্তু রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এস্টাবলিশড হয়। 1926-এর হিল্টন কমিশনের সুপারিশ অনুযায়ী প্রথমে 1934-এ আরবিআই অ্যাক্ট পাস হয় এবং 1935 সালে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া 5 কোটি টাকার মূলধন নিয়ে তার কাজ শুরু করে। ওকে, তো এরপর ব্রিটিশরা ভারত ছেড়ে চলে যায় এবং ভারত স্বাধীন হয়। এরপর 1948 সালে আমাদের স্বাধীন ভারতবর্ষের পার্লামেন্ট রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার অ্যাক্ট পাস করে, ঠিক আছে? তারপরে 1949 সালে আরবিআই কিন্তু ন্যাশনালাইজড হয়। তো এইটি দেখতে পাচ্ছ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার লোগো। এই লোগোতে দেখো একটি পাম ট্রির ছবি রয়েছে। অনেক সময় প্রশ্ন আসে যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ায় কিসের ছবি রয়েছে। তো পাম ট্রির ছবি রয়েছে এবং একটি টাইগারের ছবি এখানে দেখা যাচ্ছে। ওকে, তো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার একজন গভর্নর থাকেন, যিনি হচ্ছেন ওই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার সর্বময় কর্তা, এবং ওনাকে হেল্প করার জন্য আরও 4জন ডেপুটি গভর্নর কিন্তু থাকে। ওকে, তো ফার্স্ট গভর্নর অফ রিজার্ভ ব্যাংক ছিলেন ওসবর্ন স্মিথ। ওকে, তারপরে ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর ছিলেন সিডি দেশমুখ। তিনি ছিলেন প্রথম ভারতীয় গভর্নর। ওকে, লংগেস্ট সার্ভিং গভর্নর হচ্ছেন বেঙ্গল রামারাও। শর্টেস্ট সার্ভিং গভর্নর হচ্ছে অমিতাভ ঘোষ। অর্থাৎ সব থেকে বেশি দিন গভর্নর পদে ছিলেন বেঙ্গল রামারাও এবং সবচেয়ে কম দিন গভর্নর পদে কাজ করেছেন অমিতাভ ঘোষ। বর্তমানে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর রয়েছেন শক্তিকান্ত দাস। উনি হচ্ছেন 25তম গভর্নর অফ রিজার্ভ ব্যাংক। তো ইনি হচ্ছেন শক্তিকান্ত দাস। ইনি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার 25তম গভর্নর। ইনি বর্তমানে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর হিসেবে কাজ করে চলেছেন। তাছাড়াও ইনি হচ্ছেন ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং। ইনিও কিন্তু রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর হিসেবে কাজ করেছেন। তাছাড়া শক্তিকান্ত দাস মহাশয়ের আগে ইনি শ্রী উর্জিত প্যাটেল, ইনিও কিন্তু রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর হিসেবে কাজ করেছিলেন। তাছাড়াও রয়েছেন রঘুরাম রাজন। ইনি ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের চিফ ইকোনমিস্ট ছিলেন। বর্তমানে যেই পদে কিন্তু একজন ভারতীয় কাজ করছেন। তো তোমাদেরকে কমেন্ট বক্সে জানাতে হবে বর্তমানে কোন ভারতীয় রিজার্ভ ব্যাংক অফ বর্তমানে কোন ভারতীয় ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের চিফ ইকোনমিস্ট হিসেবে কাজ করে চলেছেন। তো রঘুরাম রাজন একসময় IMF এর চিফ ইকোনমিস্ট ছিলেন এবং তারপরে উনি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর হিসেবেও কাজ করেছেন। তো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার বললাম মুম্বাই, মহারাষ্ট্র। তাছাড়াও কিন্তু এর 4টি লোকাল বোর্ড রয়েছে। এই লোকাল বোর্ডগুলি কোথায় কোথায় রয়েছে? একটি রয়েছে কলকাতায়, অপরটি রয়েছে মুম্বাইয়ে,
মুম্বাইয়ের হেডকোয়ার্টার ছাড়াও কিন্তু একটি লোকাল বোর্ড রয়েছে। তাছাড়া রয়েছে দিল্লি এবং চেন্নাই। তো 4টি লোকাল বোর্ড রয়েছে, কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই। এই লোকাল বোর্ডগুলির কাজ কি? এই লোকাল বোর্ডগুলির কাজ হলো লোকাল ইস্যুগুলিকে অ্যাড্রেস করা। কোথাও হয়তো দেখা যাচ্ছে কোনো ধরো খুচরো পয়সার সমস্যা হলো, বা হয়তো ছোটোখাটো যে সমস্ত সমস্যাগুলি হলো, সেই সমস্যাগুলো কিন্তু এই লোকাল বোর্ডগুলি সলভ করে। ওকে, তো আরবিআই মনিটারি পলিসি কমিটি, আরবিআই মনিটারি পলিসি কমিটিতে কিন্তু 6জন সদস্য থাকে। তো প্রথমে বলে রাখি, 2 ধরনের পলিসি সাধারণত হয়ে থাকে। একটি হচ্ছে মনিটারি পলিসি, যেটি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নির্ধারণ করে থাকে, আর একটি হচ্ছে ফিনান্সিয়াল পলিসি, যেটা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্ধারণ করে থাকে। তো এই মনিটারি পলিসি কিন্তু গভর্নর এককভাবে নির্ধারণ করেন না। এই মনিটারি পলিসি কিন্তু একটি 6 সদস্যের কমিটি দ্বারা নির্ধারিত হয়। এই কমিটিতে কারা কারা থাকেন? এই কমিটিতে গভর্নর থাকেন, রিজার্ভ ব্যাংকের 2জন অফিসিয়াল থাকেন। এই 2জন অফিসিয়ালের মধ্যে কিন্তু মূলত ডেপুটি গভর্নররাই থাকেন। ওকে, কিন্তু ডেপুটি গভর্নর ছাড়াও কিন্তু গভর্নর যাকে মনোনীত করবেন 2জন আরবিআই অফিসিয়াল হতে পারেন। তাছাড়া সেন্ট্রাল গভর্নমেন্ট রিপ্রেজেন্টেটিভ থাকেন 3জন। ওকে, তো 3জন সেন্ট্রাল গভর্নমেন্ট রিপ্রেজেন্টেটিভ, 2জন আরবিআই অফিসিয়াল এবং 1জন গভর্নর। তাহলে আরবিআই এর সাইডে থাকলো 3জন এবং সেন্ট্রাল গভর্নমেন্টের সাইডে থাকলো 3জন। এই 6 জনের কমিটি আরবিআই মনিটারি পলিসি নির্ধারণ করে থাকে। তো আরবিআই এর সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্টরস যে সদস্য সংখ্যা কিন্তু 21। আরবিআই কিন্তু একটি সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্টর থাকে, যেই বোর্ডটা সদস্য হচ্ছে 21 জন। সেখানে গভর্নর, অর্থাৎ আরবিআই যিনি গভর্নর তিনি থাকবেন, ফাইন্যান্স মিনিস্ট্রির রিপ্রেজেন্টেটিভ থাকবেন 2জন, ডেপুটি গভর্নর যারা 4জন রয়েছেন তারা থাকবেন, লোকাল বোর্ডের ডিরেক্টর যারা থাকবেন, তাহলে 4টি লোকাল বোর্ড আছে, 4জন ডিরেক্টর থাকবেন। তাছাড়া সেন্ট্রাল গভর্নমেন্ট নমিনেটেড মেম্বার থাকবেন 10 জন। তো টোটাল করলে দেখো 21 জন কিন্তু আমরা পেয়ে যাব। ওকে, তো 21 জনকে নিয়ে সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্টর গঠিত হয়। আরবিআই এর মনিটারি পলিসি টুলস গুলো কি কি? দেখো, আরবিআই এর মনিটারি পলিসি টুলস গুলোর মধ্যে রয়েছে ক্যাশ রিজার্ভ রেশিও, স্ট্যাটিউটারি লিকুইডিটি রেশিও, চিপ মানি পলিসি, ডিয়ার মানি পলিসি। এছাড়াও আরো অনেক কিছু টুলস আছে। তো আমরা এখন সিআরআর অর্থাৎ ক্যাশ রিজার্ভ রেশিও সম্পর্কে আলোচনা করব। তো এই ক্যাশ রিজার্ভ রেশিও হচ্ছে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলিকে তাদের মোট আমানতের একটি নির্দিষ্ট অংশ আরবিআই এর কাছে জমা রাখতে হয়। যে রেশিওতে এই জমার পরিমাণ স্থির হয় তাকে ক্যাশ রিজার্ভ রেশিও বলে, আর এই রেশিওটা কিন্তু ঠিক করবে আরবিআই। ওকে, তাহলে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলি তাদের মোট আমানতের একটি নির্দিষ্ট অংশ আরবিআই কে জমা রাখতে বাধ্য, এবং সেই পার্সেন্টেজটাও কিন্তু আরবিআই ঠিক করে দেয়। এটা কি বলা হয়? ক্যাশ রিজার্ভ রেশিও। ওকে, এরপর আসছি এসএলআর, স্ট্যাটিউটারি লিকুইডিটি রেশিও। বাণিজ্যিক ব্যাংকগুলির মোট চলতি ও মেয়াদি আমানতের যে ভগ্নাংশ সরকারি সিকিউরিটি, সোনা বা নগদে রাখতে হয় তাকে কিন্তু এসএলআর বা স্ট্যাটিউটারি লিকুইডিটি রেশিও বলে। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকগুলি তাদের মোট চলতি আমানতের যে ভগ্নাংশ সরকারি সিকিউরিটি, সোনা বা নগদে রিজার্ভ ব্যাংকের কাছে রাখতে হয় তাকে বলে এসএলআর। এটি কিন্তু 1948 সালের আরবিআই অ্যাক্টে ছিল না, এটি 1962 সাল থেকে চালু হয়েছে। ওকে, এরপর আসবো চিপ মানি পলিসিতে। চিপ মানি পলিসিকে চিপ কারেন্সি পলিসিও বলে। আরবিআই বাজারে অর্থের যোগান বৃদ্ধি করতে সিআরআর, এসএলআর ব্যাংক রেট কমিয়ে দেয় এবং সরকারি বন্ড এবং সিকিউরিটি নির্দিষ্ট সময় পূরণ হওয়ার আগেই কিনে নেয়। সে সময় ভারতীয় মুদ্রাকে চিপ কারেন্সি এবং মনিটারি পলিসিটাকে বলবে চিপ মানি পলিসি। এতে লোকজনের কি হয়? ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায়, লোকজনের হাতে পয়সা চলে আসে। যখনই কি হবে? ব্যাংক রেট কমিয়ে দেওয়া হবে,
এসএলআর সিআরআর কমিয়ে দেওয়া হবে, তখন ব্যাংকগুলির হাতে টাকার পরিমাণ বেশি থাকবে এবং তারা আরও কিন্তু গ্রাহকদের লোন দিতে পারবে। এর ফলে বাজারে অর্থের পরিমাণ বৃদ্ধি পাবে, এর ফলে লোকজনের ক্রয় ক্ষমতাও বৃদ্ধি পাবে। তো এটিকে বলবে চিপ মানি পলিসি বা চিপ কারেন্সি পলিসি। ওকে, এরপর আমরা চলে যাব ডিয়ার মানি পলিসি বা ডিয়ার কারেন্সি পলিসি। চিপ মানি পলিসিতে কি হচ্ছিল, অর্থের যোগান বৃদ্ধি হচ্ছিল, কিন্তু ডিয়ার মানি পলিসিতে কি হবে, অর্থের যোগান কমানো হবে, অর্থাৎ ঠিক তার উল্টোটি করা হবে। তো আরবিআই বাজারে যখন অর্থের যোগান কমাতে চাইবে, তখন সিআরআর, এসএলআর, ব্যাংক রেট ইত্যাদিগুলোকে বাড়িয়ে দেয় এবং নতুন সরকারি বন্ড ও সিকিউরিটি ইস্যু করে। তো নতুন সরকারি বন্ড বা সিকিউরিটি ইস্যু করলে কি হবে, বাজার থেকে কিন্তু টাকার পরিমাণটি অটোমেটিক কমে যাবে। ওকে, ব্যাংকগুলি হয়তো তখন সিকিউরিটি কিনে নেবে। তো যখন সিকিউরিটি তারা কিনে নেবে, তখন কিন্তু বাজারে যে অর্থের যোগান সেটা কিন্তু কমে যাবে, অর্থাৎ ব্যাংকগুলির যে ঋণ দেওয়ার ক্ষমতা সেগুলো কিন্তু কমে যাবে। তখন সেটাকে বলবো আমরা ডিয়ার মানি পলিসি। এতে লোকজনের ক্রয় ক্ষমতা কিন্তু কমে যায়। মুদ্রাস্ফীতি আটকাতে কিন্তু এই মনিটারি পলিসি নেওয়া হয়। যখন কি হয়, প্রচুর দেখা যাচ্ছে বাজারে জিনিসপত্রের দাম খুব বেড়ে গেল, তো সেই সময় এই ডিয়ার মানি পলিসিটাকে নেওয়া হয়। ঠিক আছে, এছাড়াও আরও কিছু মনিটারি পলিসি টুলস রয়েছে, যেমন রেপো রেট, রিভার্স রেপো রেট, বেস রেট, ব্যাংক রেট। তো সেইগুলো নিয়েও আমরা আলোচনা করব। ওকে, তো রেপো রেট কি? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া যে রেটে বাণিজ্যিক ব্যাংকগুলিকে ঋণ দেয় তাকে বলে রেপো রেট। অর্থাৎ রিজার্ভ ব্যাংক যে বাণিজ্যিক ব্যাংকগুলি রয়েছে, এসবিআই, ইউকো, এই ধরনের ব্যাংকগুলিকে যে রেটে ঋণ দেয় তাকে বলবে রেপো রেট। ঠিক উল্টোটা, যখন রিজার্ভ ব্যাংক বাজার থেকে টাকা তুলে নিতে চায়, তখন কি করে, রিভার্স রেপো রেট। তখন কি করে, ওই ব্যাংকগুলি থেকে রিজার্ভ ব্যাংক টাকা তুলে নেয়। তাহলে রিজার্ভ ব্যাংক যখন বাণিজ্যিক ব্যাংকগুলি থেকে যে হারে টাকা, যে রেটে টাকা নিয়ে নেয় তাকে বলবে রিভার্স রেপো রেট। ওকে, এখন আমরা বেস রেট কি সেটা সম্পর্কে জানবো। তো বেস রেট হচ্ছে আরবিআই নির্দিষ্ট যে রেটের নিচে কমার্শিয়াল এবং ডেভেলপমেন্ট ব্যাংক কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ দিতে পারেন। অর্থাৎ আরবিআই ঠিক করে দিল যে এই এত পার্সেন্ট, 5% বা 6%-এর নিচে কিন্তু কোনো কমার্শিয়াল ব্যাংক বা ডেভেলপমেন্ট ব্যাংক কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ দিতে পারবে না। তো সেই রেটটাকে বলবে, সেই পার্সেন্টেজটাকে বলবে বেস রেট। ওকে, ব্যাংক রেটটা কি? যে রেটে আরবিআই, কেন্দ্র সরকার, রাজ্য সরকার এছাড়া অন্যান্য যে ডেভেলপমেন্ট ব্যাংকগুলি রয়েছে সেই ব্যাংকগুলিকে ঋণ দেয় তাকে বলবে ব্যাংক রেট। অর্থাৎ আরবিআই যে রেটে কেন্দ্র সরকার, রাজ্য সরকার বা ব্যাংকগুলিকে ঋণ দেয় তাকে বলবে ব্যাংক রেট। তো এই ছিল আজকের ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এছাড়া যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তো নিচে কমেন্ট বক্সে প্রশ্নটি করতে পারেন।